সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীতে বিবর্তন ঘটছে। বিবর্তন একটি চলমান প্রক্রিয়া, একটি ধারাবাহিক প্রক্রিয়া। পৃথিবীর পরিবেশের পরিবর্তনের সাথে সাথে প্রতিটি জীব ওই পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে চায়, যার ফলে অভিযোজন ঘটে এবং অভিযোজনের ক্রমধারায় ধীরে ধীরে তার আঙ্গিক পরিবর্তন ঘটে, জেনেটিক পরিবর্তন ঘটে এবং সেগুলো এক সময় ওই জীবটিকে একটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবে রূপান্তরিত করে নতুন প্রজাতি হিসাবে পৃথিবীতে জীবের ক্রমবিবর্তনের সূচনা করে, ক্রমবিবর্তন করে থাকে। সেই বিবর্তনের কতগুলো চিহ্ন, বিবর্তনের অনেক চিহ্ন, অনেক প্রমাণ পৃথিবীতে আছে। আমরা সেই প্রমাণ নিয়ে কথা বলছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছি আমি দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নওয়াব ফয়জুল সরকারি কলেজ। আমরা আমাদের বিগত ক্লাসে 51তম লেসনে আমরা বিবর্তনের দুটি প্রমাণ নিয়ে কথা বলেছি। একটি ছিল অঙ্গসংস্থানিক প্রমাণ আর আরেকটি ছিল ভ্রূণতত্ত্বীয় প্রমাণ। আজকে আমরা বিবর্তনের আরো কিছু প্রমাণ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জীবাশ্ম ঘটিত প্রমাণ বা ভূতত্ত্বীয় প্রমাণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত দুইটার পরে আজকে 3 নম্বর, যেটা জিওলজিক্যাল এভিডেন্স, যেটাকে আমরা বলবো জীবাশ্ম ঘটিত প্রমাণ, বা যেটাকে আমরা জিওলজিক্যাল এভিডেন্স বলছি। প্রথমে আসি আমরা জীবাশ্ম কি, আমরা সেটা একটু আমাদের প্রথমে বুঝতে হবে। হোয়াট ইজ ফসিল? জীবাশ্ম ইংরেজিতে আমরা ফসিল বলে থাকি। ফসিল বা জীবাশ্ম বলতে আমরা কি? ফসিল শব্দটা ফসিলিস কথা থেকে আসছে, একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হলো মাটি খুঁড়ে বের করা। আসলে জীবাশ্ম বলতে আমরা পৃথিবীর যে মাটিতে বা ভূমিতে যেই অতীত যে জীবের দেহাবশেষ যেটা প্রস্তরীভূত হয়ে আছে সেটাকে আমরা বুঝে থাকি। আসলে ব্যাপারটা এরকম যে পৃথিবীর পাললিক শিলাস্তরে যখন একটা জীব দেহ প্রাকৃতিকভাবে না পৌঁছে গিয়ে সেটার রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে ওটার মধ্যে বিভিন্ন রকমের সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন খনিজ উপাদানগুলো জমা হয়ে ওইটা ধীরে ধীরে দেহের অংশটা বা দেহের, এটা এমন হতে পারে দেহের কোনো একটা অংশ, সম্পূর্ণ জীব, অথবা জীব যে পথ দিয়ে চলেছে সেটার পায়ের ছাপ, এগুলো যদি ধীরে ধীরে সংরক্ষিত হয়ে শক্ত প্রস্তরীভূত হয়ে শক্ত পাথরের ন্যায় যেই উপাদানে পরিণত হয় সেটাকে আমরা ফসিল বলছি, সেটাকে আমরা ফসিল বলে থাকি। ফসিল আসলে জীবের দেহের যেই ওই সময়ের যে অবস্থাটার প্রমাণ বহন করে। যেমন যদি আজ থেকে 5 কোটি বছর আগের দেহের জীবের কোনো একটা দেহাংশ পাললিক শিলাস্তরে চাপা পড়ে গিয়ে ভূমির বিভিন্ন উপাদানের সমন্বয়ে সেটা যখন ফসিলীভূত হয়ে যায় ফসিল হয়ে যায়, প্রস্তরীভূত হয়, সংরক্ষিত হয়, তখন সেটাকে যখন আমি আজকে আবার মাটি খুঁড়ে সেই উপাদানটাকে বের করব, তখন কিন্তু সেটার মধ্যে সেই ওই সময়ের প্রাণীর চিহ্ন দেহের অংশ হিসাবে সেটা প্রমাণ বহন করবে। সেটা অর্থাৎ আজ থেকে 6 কোটি বছর আগে প্রাণীটা যেমন ছিল সেই বৈশিষ্ট্যগুলো আমি সেখানে দেখব। তাহলে এইভাবে পৃথিবীতে সেই অতীতকালের যে জীবগুলো আছে তাদের দেহাবশেষ বা দেহ বা দেহের ছাপ, বিভিন্ন উপাদান, এগুলোকে আমরা এই সংরক্ষিত অবস্থায়, এগুলো শুধু যে এইভাবে প্রস্তরীভূত হয়ে যাওয়া তা না, প্রাণীটাও যদি এমন হয়ে গেছে যে প্রাণীটা বরফের নিচে কোটি কোটি বছর যাবত রয়ে গেছে, তাহলে সেটাকে আমরা ফসিল বলতে পারি। অথবা প্রাণীটা আম্বার বা রজনের মতো কোনো জায়গা বা অভ্যন্তরে, এমন অনেক আমরা পতঙ্গের ফসিল পাই যেগুলো রজন বা আম্বারের ভিতরে আটকা পড়ে গিয়ে সেটা ওইভাবে ওই অবস্থায় সংরক্ষিত আছে। এটাকে আমরা ফসিল হিসাবে, এভিডেন্স হিসাবে, বিবর্তনের এভিডেন্স বা ওই সময়ের প্রাণীর দেহের সাক্ষ্য বহন করি। তো আমরা এইগুলো থেকে কিন্তু বিবর্তনের প্রমাণ এবং খুবই
নির্ভরযোগ্য প্রমাণ আমরা এখান থেকে পাই। জীববিজ্ঞানের একটা শাখা আছে যেখানে ফসিল নিয়ে পড়াশোনা করা হয়। ফসিল আমি অনার্স তৃতীয় বর্ষের জন্য আজকে যে পেপারটা পড়াচ্ছি সেটাতে কিন্তু এই ইভলিউশনের সাথে প্যালিওন্টোলজিও আছে, অর্থাৎ ফসিল বিদ্যাটা কিন্তু তোমাদের এই পেপারেরই অংশ। যদি আমি আজকে আমার পড়ানোর উদ্দেশ্যে ফসিল নিয়ে পড়ানো না, আমরা বিবর্তনের প্রমাণের ভিতরে ফসিলের কথাটা আসাতে আমরা বলছি এটাকে আমরা ফসিল বিদ্যা, জীবাশ্ম বিদ্যা বা প্যালিওন্টোলজি বলে থাকি। প্যালিওন্টোলজি মানে হলো যেই জীববিজ্ঞানের যে সাথে ফসিল নিয়ে পড়ানো হয়, ফসিল নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা প্যালিওন্টোলজি বলি। তো এইভাবে আমরা এই জীবাশ্মের মধ্যে বিবর্তনের যে প্রমাণগুলো পাই সেগুলোকে আমরা ভূতত্ত্বীয় বা জীবাশ্ম গঠিত প্রমাণ বলে থাকি। আসলে ভূতাত্ত্বিক যে পাললিক শিলাস্তরের যে পাথরের উপর স্তরের যে স্তরগুলো থাকে, সেই পাললিক শিলাস্তরটা কবে কখন ঘটিত হয়েছে ওই সময়টাই আমরা যদি ওইটা বের করি তাহলেই দেখবো ওই প্রাণীগুলো সেই সময়ের প্রাণী হিসাবে আমরা এগুলোকে বুঝতে পারি। আমরা যদি ভূতত্ত্ববিজ্ঞান যারা ভূমিরূপ নিয়ে কথা পড়াশোনা করে থাকেন, ভূমিরূপ নিয়ে যারা কথা বলে থাকেন, তাদের মতে তাদের যেই তারা পৃথিবীর এই শিলারূপকে অর্থাৎ পাললিক শিলাস্তরটাকে 5টা প্রধান স্তরে ভাগ করেন এবং প্রত্যেকটা স্তর গঠিত হতে যে সময়ের কাল লেগেছে একে তারা এরা নামে অভিহিত করেন। এরা হলো ভূতাত্ত্বিক একটা সময়, এরা। আমরা যেমন এখন বলি যে এখন কয়টা বাজে, যেমন এখন হয়তো 10টা বাজে বা 11টা বাজে বা 12টা বাজে, আমরা একটা ঘড়ির টাইমে ঘন্টা হিসাব করি, আমরা সেকেন্ড, মিনিট, তারপরে ঘন্টা, সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দী এইভাবে করি। এরপরে আমরা কিন্তু পৃথিবী আজ 500 কোটি বছর এই পৃথিবীর এই সময়টাকে আমরা এই বড় স্কেলে, আরো বড় স্কেলে আমরা প্রকাশ করার জন্য আমরা কতগুলো একক ইউনিটকে আমরা বলি, যেমন এরা, পিরিয়ড, ইপক, ইয়ন, এইভাবে আমরা কতগুলো টাইম ভাগ করে নেই, টাইমের কতগুলো সময়ের বড় একক আমরা ব্যবহার করি এবং এই এককগুলোকে হিসাব করা হয় বিশেষ করে পৃথিবীর শিলারূপের গঠন বা পৃথিবীতে জীবের আগমন বা পৃথিবীতে জীবের বিচরণকাল, তারপরে তিরোধান, এই যে সময়গুলোকে হিসাব করে এইভাবে পৃথিবীর এই টোটাল সময়টাকে কতগুলো স্কেলে ভাগ করা হয়, যেটাকে আমরা ভূতাত্ত্বিক সময়পুঞ্জি বা ভূতাত্ত্বিক কালপুঞ্জি বা ইংরেজিতে আমরা জিওলজিক্যাল টাইম স্কেল বলে থাকি। এই জিওলজিক্যাল টাইম স্কেলের মাধ্যমে আমরা পৃথিবীতে বিভিন্ন জীবের আগমন, তিরোধান, তাদের বিচরণকাল এগুলো হিসাব করে থাকি। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে এখানে বলি, আমরা পরবর্তীতে সেটা আবার আলোচনা করবো। যেমন আমরা বলছি মেসোজোইক যুগে সরীসৃপটা পৃথিবীতে বিচরণ করত, বা বলছি ডেভোনিয়ান যুগ, ওই সময় পৃথিবীতে মাছেরা রাজত্ব করত। এইভাবে আমরা এই যে ডিবোনিয়ান, মেসোজোইক, সিনোজোইক, তারপরে জুরাসিকের তোমরা সময়ের কথা, এগুলো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডকে এইভাবে ভাগ করা হয়েছে। আমরা সেটা একটু পরবর্তীতে আমরা আলোচনা করব। এখন আসি আমরা এই যে এই একটা পাললিক একটা শিলাস্তরের মধ্যে এই যে প্রাণীদেরকে পাওয়া গেল, এই প্রাণীটা আজ থেকে কত বছর আগের প্রাণী সেটা আমরা কিভাবে বের করব। আমি আগে গত ক্লাসে আমি একটু কথা বলেছি যে আসলে এটা আমরা একটা বিশেষ পদ্ধতিতে আমরা এটা হিসাব করে থাকি। সেই পদ্ধতিটাকে তার মধ্যে আছে যেমন তেজস্ক্রিয় লেড পদ্ধতি বা তেজস্ক্রিয় কার্বন পদ্ধতি। আমরা এইভাবে তেজস্ক্রিয় কার্বন পদ্ধতি বা তেজস্ক্রিয় লেড পদ্ধতি, ইউরেনিয়াম পদ্ধতি, অর্থাৎ ইউরেনিয়াম, লেড, এদের যে তেজস্ক্রিয়তা উপাদানগুলো, এদের মধ্যে যেগুলো রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয়, আমরা জানি তেজস্ক্রিয় বস্তুগুলো তেজস্ক্রিয়তা বিকিরণের ফলে দেখা গেছে এগুলোর পরিমাণ কমতে থাকে এবং প্রতিটা এই তেজস্ক্রিয় মৌল একটা নির্দিষ্ট সময় পরে তারা অর্ধেক হয়ে যায়। অর্থাৎ যেমন আমার দেহে কি পরিমাণ কার্বন থাকবে সেটা নির্ধারিত, একজন মানুষের দেহে কি পরিমাণ কার্বন থাকবে সেটা নির্ধারিত। এখন এই কার্বনের মধ্যে যদি আমরা জানি তেজস্ক্রিয় কার্বন আছে, এই তেজস্ক্রিয় কার্বনটা কি করবে, তেজস্ক্রিয়তা বিকিরণের ফলে একটা নির্দিষ্ট সময় পরে ওই কার্বনটা অর্ধেক হয়ে যাবে। কত বছরে অর্ধেক হবে?
যে নির্দিষ্ট বছরে অর্ধেক হবে, সেই যদি এরকম হয় যে আমার দেহে এত গ্রাম কার্বন থাকার কথা কিন্তু এখন এই পরিমাণ আছে, এখন দেখা গেছে যে মনে করো 100 গ্রাম থাকার কথা, 100 গ্রাম 1400 বছরে অর্ধেক হয়ে 50 গ্রামে হবে, আরো 1400 বছরে 25 গ্রাম, আরো 1400 বছরে 12.5 গ্রাম। তো এইভাবে দেখা গেছে যে এইভাবে কমতে থাকবে, আরো 1400 বছরে 6.5 গ্রাম। তাহলে একটা জীবদেহে কি পরিমাণ এই কার্বন আছে বা কি পরিমাণ ইউরেনিয়াম আছে বা কি পরিমাণে লেড আছে, সেটা যদি তেজস্ক্রিয় কার্বন বা লেড বা ইউরেনিয়ামের পরিমাণ নির্ধারণ করে আমরা যে সময়টা এটা অর্ধেক হয় সেটাকে আমরা হাফ লাইফ বলছি, এই হাফ লাইফ হিসাব করে আমরা বলে দিতে পারি এই জীবটা কত বছর আগে, কারণ এই হাফ লাইফের হিসাবটা শুরু হয় জীবটা মারা যাওয়ার পর থেকে। যাই হোক, আমরা এইভাবে আমরা পৃথিবীতে বিভিন্ন শিলাস্তরে গুলোতে পাওয়া জীবের জীবাশ্মগুলোকে আমরা যদি যখন ধারাবাহিকভাবে সাজানোর পরে আমরা বিবর্তনের ইতিহাস আমরা পাই। এইভাবে আমরা মানুষের বিবর্তন পর্যালোচনা করতে পারি। আমি এর আগে বলেছিলাম যে জার্মানির হাইডেলবার্গে নিয়ান্ডারথাল যে উপত্যকায় বা কেনিয়াতে বা এখানে ইন্দোনেশিয়াতে, চীনে, ভারতের শিবালিক পাহাড়ে, এই বিভিন্ন জায়গায় মানুষের সেই আদি অবস্থার ফসিল পাওয়া গিয়েছে। সেগুলোর মাধ্যমে সেগুলোকে হিসাব করে কত বছর আগের এগুলো আমরা হিসাব করে মানুষের বিবর্তনের দাঁড় করাতে পারি। পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্টভাবে সবচেয়ে বেশি পরিমাণে আমরা দেখব যে পাওয়া গিয়েছে ঘোড়ার ফসিল। ঘোড়ার যে ফসিল, অনেক শত শত ফসিল পাওয়া গিয়েছে ঘোড়ার বিভিন্ন সময়ে। এই ফসিলগুলো পাওয়া গিয়েছে বিভিন্ন শিলাস্তরে। কার্বন ডেটিং বা তেজস্ক্রিয় কার্বন বা বিভিন্ন তেজস্ক্রিয় ইউরেনিয়াম বা লেড বিভিন্ন পদ্ধতিতে এই ঘোড়ার জীবাশ্মগুলোর বয়স নির্ধারণ করা হয়েছে। ওই যে শিলাস্তরে পাওয়া গেছে সেই শিলাস্তরে বয়স হিসাব করে দেখা গেছে যে ঘোড়া প্রাথমিক অবস্থায় ছোট্ট বিড়াল সদৃশ একটা ছোট ছাগলের মতো একটা ছোট্ট প্রাণী ছিল, যেটা ক্রমবিবর্তনের মাধ্যমে এই ছোট্ট প্রাণীটা ক্রমবিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে আজকের এই বিশাল দেহি ঘোড়ায় পরিণত হয়েছে। হ্যাঁ, তো এইটা আমরা করতে পারি। এইভাবে হাতি, উট সবগুলোরই আমরা করতে পারি। ঘোড়ার যে প্রথম ফসিলটা পাওয়া গিয়েছে যে আজ থেকে প্রায় 6.5 কোটি বছর পূর্বে, আজ থেকে 6.5 কোটি বছর পূর্বে ঘোড়ার যে আকারটা ছিল সেটা ছিল মাত্র 11 ইঞ্চি উঁচু একটা ছোট্ট আকৃতির ঘোড়া ছিল। এটা ইউসিন যুগের, ইউসিন যে ইপক, আমরা বলছিলাম যে এরা ইপক, ইয়ন পিরিয়ড এগুলো এইভাবে ভাগ করেছে। তো এই আজ থেকে 6.5 কোটি বছর পূর্বে ইওসিন ইপকে প্রথম ঘোড়াটা ছিল একটা 11 ইঞ্চি উঁচু একটা সেই বিড়াল বা সেই ছাগলের, ছোট ছাগলের মতো এরকম একটা প্রাণী ছিল। এরকম একটা প্রাণী যেটাকে নাম বলা হয়েছিল ইওহিপ্পাস। এই ইওহিপ্পাস ঘোড়াটা এটার 5 আঙ্গুল ছিল এবং এই 5 আঙ্গুল বিশিষ্ট ঘোড়াটা দেখা গেছে এর কিছু সময় পরে এই ধীরে ধীরে পরিবর্তিত হয়ে সামনের পায়ে 4 আঙ্গুল এবং পেছনের পায়ে 3 আঙ্গুল বিশিষ্ট ছোট্ট ক্ষুরাকার নখরযুক্ত এই প্রাণীতে পরিণত হয়েছে। পরবর্তীতে আজ থেকে প্রায় 5 কোটি বছরের মতো, আজ থেকে প্রায় 5 কোটি বছর পূর্বে এদের আকারটা হয়ে গেছে। মানে 6.5 কোটি বছর আগে আমরা বলছি ইওহিপ্পাস, তারপরে অরোহিপ্পাস নামক প্রায় 5.5 কোটি বছর আগে এটা আরেকটু বড় একটা প্রাণীতে পরিণত হয়েছে, তখন সেটার নাম হয়েছে অরোহিপ্পাস। এবং অরোহিপ্পাসে দেখা গেছে এই পায়ের আঙ্গুল আস্তে আস্তে আঙ্গুলের সংখ্যা, আঙ্গুলগুলো রিডিউস, একটা আঙ্গুল ছাড়া বাকি আঙ্গুলগুলো রিডিউস হয়েছে, ছোট হচ্ছিল এবং ধীরে ধীরে এটার আকারও একটু বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এইভাবে অরোহিপ্পাস দশাটা যায়। 4.5 কোটি বছর আগে এসে এটা মেজোহিপ্পাস নামে আরেকটা প্রাণীতে পরিণত হয়েছে। তখন এটা উচ্চতা হয়ে গেছে প্রায় 24 ইঞ্চি। 11 ইঞ্চি প্রাণীটা প্রায় 24 ইঞ্চি উঁচু হয়ে গিয়েছে এবং এটার 2টা পায়েই তখন আঙ্গুলের সংখ্যা 3টা করে, 3টা, ওই যে 4টা আঙ্গুল ছিল সামনের পায়ে সেটা 3টায় পরিণত হয়েছে, পেছনের পায়ে 3টা ছিল, 3টার মধ্যে একটা সক্রিয়, 2টা কিছুটা রিডিউসড হয়ে আসছে। তারপরে 3.5 কোটি বছর আগে এসে এটা আজ থেকে 3.5 কোটি মেরিসিপ্পাস নামে আর একটু
আরেকটু বড়, অনেকটা প্রায় দৃশ্যত ঘোড়ার মতো একটা প্রাণী হিসাবে হয়েছে। তার মধ্যে 3টা করে আঙ্গুল থাকলেও প্রকৃতপক্ষে একটাই মাত্র করে, 2টা পাই, একটা করে সক্রিয় আঙ্গুল ছিল, কর্মক্ষম আঙ্গুল ছিল, বাকিগুলো আস্তে অনেকটা রিডিউস হয়ে গেছে। তারপরে 2 কোটি বছর আগে এটা অনেকটা একদম আজকের ঘোড়ার মতো হয়ে গেছে, এবং সেখানে পায়ের মধ্যে একটা আঙ্গুলই ছিল, বাকি 2টা বাইরে থেকে 2টা আঙ্গুলের অস্তিত্ব ছিল না, কারণ ওই ফসিলটা পর্যালোচনা করে দেখা গেছে সেটাতে ওই বাকি যে 2 পাশে 3টা আঙ্গুলের মধ্যে 2টা আঙ্গুল রিডিউস হয়ে গেলেও ভিতরে শুধুমাত্র অস্থির গঠনটা ছিল। চোয়াল অনেক বড় হয়ে গেছে, দাঁতের গঠনটা বর্তমান ঘোড়ার কাছাকাছি চলে গেছে, যেটাকে আমরা বলছি প্লিওহিপ্পাস। 2 কোটি বছর আগে এটা প্লিওহিপ্পাস নামক একটা ঘোড়া সদৃশ প্রাণীতে পরিণত হয়েছে। তারপরে আরো একদম উন্নত হয়ে প্রায় আজ থেকে 10 লক্ষ বছর আগে এই ঘোড়াটার আকৃতি হয়ে গিয়েছে আধুনিক ঘোড়ার প্রায় কাছাকাছি ধরনের। এখন এটা আরেক ধাপ উন্নত হয়ে এখন তার মধ্যে যে অস্থির বিন্যাসও চলে গেছে, একটা করে সক্রিয় আঙ্গুল, একটা পায়ের মধ্যে ওই আঙ্গুলের বাকি চিহ্নগুলো আস্তে আস্তে অনেকটা নিশ্চিহ্ন হয়ে সেটা প্লেসিসিপ্পাস নামে বা প্লেসিহিপ্পাস নামে আরেকটা ঘোড়ার আরেকটা জাত। এই যে আমি প্রজাতিগুলো বলছি, বিবর্তনের দ্বারা নতুন নতুন প্রজাতি হিসাবে চলে আসছে, এবং সর্বশেষ আধুনিক কালে আজ থেকে 10 লক্ষ বছরের মানে এটার বিকাশ শুরু হয় 10 লক্ষ বছর আগে থেকে শুরু করে ক্রমবিবর্তনের মাধ্যমে আজকে আমরা যে ঘোড়াটা পাই ইকুয়াস নামে পরিচিত, সেই ঘোড়াটাকে আমরা দেখি প্রায় 63 থেকে 64 ইঞ্চি উঁচু বিশাল আকৃতির একটা আধুনিক ঘোড়াতে পরিণত হয়েছে। তাহলে এই যে আমরা বিবর্তনের ধারা দেখলাম, এইরকম ধারা আমরা উটের ক্ষেত্রে পাই, আমরা হাতির ক্ষেত্রে পাই, এরকম অনেক প্রাণীর আমরা এই বিবর্তনের ধারাটা দেখি। আমরা যে বললাম এই নামগুলো বললাম, এগুলো কিন্তু একেবারে বানানো কোনো কিছু নয়, কারণ প্রত্যেকটা প্রাণীর ফসিল পাওয়া গিয়েছে, প্রত্যেকটা প্রাণী। এবং এগুলো যে ঘোড়া, সেটা 2টা পরপর সাজানো, ফসিলগুলোকে পরপর সাজানোর পরে এটা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই যে এই ধারাক্রমে আধুনিক ঘোড়া বিবর্তিত হয়ে পৃথিবীতে সুস্থিতি লাভ করে আজকের অবস্থায় উপনীত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবাশ্ম গঠিত প্রমাণে আমরা আরো একটা প্রমাণ দেখি, যেটাকে আমরা সংযোগকারী যোগসূত্র বা কানেক্টিং লিঙ্ক বলে থাকি। কানেক্টিং লিঙ্ক বলতে আমরা এমন কিছু প্রাণীকে বুঝবো যারা একাধারে 2 রকমের প্রাণী গোষ্ঠীর বৈশিষ্ট্য বহন করে, এবং আমরা এই কানেক্টিং লিঙ্কের বা সংযোগকারী যোগসূত্রের প্রাণী বলতে আমরা ওই প্রাণীগুলোকে বুঝবো যারা 2টা শ্রেণী বা 2টা পর্বের মধ্যবর্তী একটা দশা হিসাবে ওই 2 পর্বের বৈশিষ্ট্য ধারণ করে আছে। পৃথিবীতে এখনো এরকম জীবিত কিছু প্রাণী আছে। আর সবচেয়ে আমরা এই ক্ষেত্রে উৎকৃষ্ট প্রমাণটা পাই জার্মানিতে পাওয়া এক ধরনের পাখির থেকে, যেটা না পাখি না সরীসৃপ, অর্থাৎ এটার মধ্যে উভয় ধরনের বৈশিষ্ট্য থাকে। আর্কিওপটেরিক্স নামে পরিচিত। এটা আর্কিওপটেরিক্স হলো এক সময় জার্মানিতে পাওয়া একটা প্রাণীর আজ থেকে এটা প্রায় 14 কোটি 70 লক্ষ বছর পূর্বে জীবিত ছিল এই যে এই ফসিলটা। এবং এটা যদি তোমার শিল্পীর মানে একজন আমরা যদি এটাকে ডায়াগ্রাম করে আঁকি এই প্রাণীটাকে, তাহলে এটাকে অনেকটা এরকম ছিল, লম্বা সরীসৃপের মতো লেজ, পাগুলো সরীসৃপের মতো, ঠোঁট ছিল পাখির মতো, কিন্তু ঠোঁটের মধ্যে আবার সরীসৃপের মতো দাঁত ছিল। তাহলে এই ধরনের অনেক বৈশিষ্ট্য। এটা একাধারে আর্কিওপটেরিক্সটা হলো সরীসৃপ এবং অর্থাৎ রেপটাইল অ্যান্ড অ্যাবিসের মাঝামাঝি একটা দশা। 14 কোটি 70 লক্ষ বছর আগে জুরাসিক সময়ে এদের আবির্ভাব ঘটে। জার্মানির ব্যাভেরিয়াতে প্রথম এই ফসিলটা পাওয়া যায়। হ্যাঁ, এই ফসিলটা পাওয়া যায়, এবং সেখানে বিখ্যাত একটা অঞ্চল আছে যেটাকে সোলেনহোফেন বলা হয়। এই সোলেনহোফেন নামক অঞ্চলের মধ্যে এই ফসিলটাকে পাওয়া গেছে, এবং মোট এইখান থেকে প্রায় 10টি জীবাশ্ম পাওয়া গিয়েছে এই একই পাখির, এবং 2007 সালে সর্বশেষ ফসিলটা পাওয়া যায় আর্কিওপটেরিক্সের। এর মধ্যে যেই সরীসৃপের বৈশিষ্ট্য এবং পাখির বৈশিষ্ট্য, যেমন সরীসৃপের বৈশিষ্ট্যের মধ্যে ছিল দেহ আঁশযুক্ত ছিল, দেহ অনেকটা লম্বা লম্বা লেজ ছিল, দেহ কঙ্কালগুলো
খুব ভারী ছিল, দেহে মাসেল এবং হাড় দুইটাই খুব ভারী ছিল। ডানা ছিল, ডানার মধ্যে আঙ্গুল এবং আঙ্গুলের মধ্যে নখরযুক্ত আঙ্গুল ছিল, চোয়ালে দাঁত ছিল। এগুলো সবই সরীসৃপের বৈশিষ্ট্য। আবার পাখির বৈশিষ্ট্য মানে দেহের কাঠামোটা পাখির মতো ঠোঁট ছিল, পাখির মতো লেজ, পাখির মতো গায়ে পালক যুক্ত আছে। তারপরে কিছু কিছু জায়গায় দেহের হাড়গুলো সরীসৃপের মতো ভারী মজবুত ছিল, কিন্তু আবার পাখির যে হাড় সেটার মতো কাঠামোটা অনেকটা এরকম ছিল। আবার ডানা এবং চঞ্জু, এটা তো পাখির বৈশিষ্ট্য। তাহলে এইভাবে আমরা দেখি যে আর্কিওপটেরিক্সের মধ্যে একাধারে দুই রকমের বৈশিষ্ট্য আমরা দেখেছি। আবার আমরা এই 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 জন্যই বিজ্ঞানীরা কিন্তু এখন একটা কথা বলে থাকেন যে পাখিকে বলা হয় যে আর্কিওপটেরিক্সের এই বৈশিষ্ট্যই না, শুধু আমরা আরো অনেক দিক বিবেচনা করে বিজ্ঞানী হ্যাক্সলে, যাকে আমরা পক্ষী বিশারদ বলি, যিনি পাখি নিয়ে প্রচুর কাজ করেছেন, বিজ্ঞানী হ্যাক্সলে, তিনি পাখিকে বলেছেন, পাখিকে ইট ইজ কল্ড বার্ডস, তার ভাষায় বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইল, বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস, অর্থাৎ পাখিকে বলা হয়েছে মহিমান্বিত সরীসৃপ, অর্থাৎ সেই সরীসৃপ যেটা অনেক বেশি যোগ্যতা অর্জন করে নিয়েছে। এবং সরীসৃপ যারা আকাশে, মানে পাখির একটা আমরা ঈর্ষান্বিত বৈশিষ্ট্য হলো পাখি আকাশে উঠতে পারে, তাহলে এই জন্যই তাদেরকে গ্লোরিফাইড রেপটাইল বলা হয়েছে, মহিমান্বিত সরীসৃপ বলা হয়েছে, যেটা হ্যাক্সলের কথা। যাই হোক, আমরা এরকম দেখছি। একইভাবে আমরা কিছু জীবন্ত জীবাশ্ম দেখি। জীবন্ত জীবাশ্ম মানে হলো যে বহু আদিম বৈশিষ্ট্য নিয়ে এখনো যে প্রাণীরা টিকে আছে তাদেরকে আমরা লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম বলি। অর্থাৎ দেখা গেছে তারা বিবর্তন, তাদের সমসাময়িক প্রাণীরা বিবর্তিত হয়ে নতুন প্রজাতি হিসাবে আত্মপ্রকাশ করলেও এই প্রাণীগুলো এখনো সেই অতীত চিহ্ন নিয়ে টিকে আছে। আমরা বলে থাকি এদের থেকেই পরবর্তীতে অন্য প্রাণীর উদ্ভব হয়েছে এমন। তো এই ধরনের বেশ কিছু প্রাণী আমরা দেখি। তার মধ্যে যদি আমরা একটা প্লাটিপাসের নাম তোমরা শুনে থাকবে, হংসচঞ্জু প্লাটিপাস বলা হয়। এই যে এই প্রাণীটা দেখো, একটা হংসচঞ্জু প্লাটিপাস। এটা এই প্রাণীটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই প্রাণীটা একটা স্তন্যপায়ী প্রাণী, কিন্তু পাখি বা সরীসৃপের মতো ডিম পাড়ে, হাঁসের মতো ঠোঁট আছে, গায়ের মধ্যে লোম আছে, আবার ডিম পাড়ে কিন্তু সন্তানকে স্তন্যদান করে। তাহলে দেখো কতগুলো বৈশিষ্ট্য। একটা ধারে সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, তিনটা প্রাণীর বৈশিষ্ট্য এর মধ্যে আছে। এখনো অস্ট্রেলিয়ার যে তাসমানিয়া অঞ্চলে, বিশেষ করে নদীর মোহনা নদী অঞ্চলে, নদীতে এরা বাস করে, নদী এবং নদীর তীরবর্তী অঞ্চলে এদেরকে এখনো বাস করতে দেখা যায়। এরা লিভিং ফসিল নামে পরিচিত। একইভাবে আমরা দেখি যে লিমুলাস একটা প্রাণী আছে আর্থ্রোপোডা পর্বে, এরাও লিভিং ফসিল, সেই আগের বৈশিষ্ট্য নিয়ে টিকে আছে। নিউজিল্যান্ডে এক প্রকারের প্রাণী পাওয়া যায়, নাম হলো স্পেনোডন, সেটাও লিভিং ফসিল নামে পরিচিত, আদিম বৈশিষ্ট্য টিকে আছে। একটা মাছ আছে, একটা মাছের প্রজাতি আছে যেটা বহু আগের, বহু প্রাচীন বৈশিষ্ট্য নিয়ে এখনো টিকে আছে। অল্প কিছু মাছ পাওয়া যায়, হ্যাঁ, যেটা ল্যাটামেরিয়া নামে পরিচিত, ইট ইজ লিভিং ফসিল। তো এগুলো, এই প্রাণীগুলো কিন্তু আমরা দেখি লিভিং ফসিল হিসাবে আদিম বৈশিষ্ট্য নিয়ে টিকে আছে, যদিও এদের মধ্যে বেশ কিছু প্রাণী এখনো পৃথিবী থেকে অধিকাংশ বিলুপ্ত হয়ে গেছে অথবা পরিবর্তিত হয়ে পৃথিবীতে চলে আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর সাথেই আমি আরেকটা ব্যাপারে একটু আলোচনা করি। তোমাদেরকে আমি বলেছি তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিবা। সেটা হলো, আমি সহজ করে বলছি যে আমরা পৃথিবীটাকে কতগুলো, যেমন পৃথিবীটাকে আমরা বড় তিনটা ইয়েতে ভাগ করছি। একটাকে বলছি অ্যাজোয়িক যুগ, যেখানে যে প্রাণী ছিল না। তার পরবর্তীতে আসে আমরা আর্কিওজয়িক, যেখানে একেবারে মানে যে আর্কিওজয়িক মানে অ্যাজোয়িকের পরে যেখানে কোনো জীবের অস্তিত্ব ছিল না, আর্কিওজয়িক সেখানে আমরা জীব পাই নাই, আমরা ধরে নিতে পারি এই সময়টা জীবের উদ্ভব শুরু হয়েছে। তারপরে প্রোটেরোজয়িক, যেখানে প্রোটোজোয়ানদের মতো এরকম আদিবাসী প্রাণীদের উদ্ভব হয়েছে। আমরা এটা ধরে নিই আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে পৃথিবীতে প্রাণীর উদ্ভব হয়, এবং সেটা আদ্য প্রাণী, যেগুলো প্রোটেরোজয়িক যুগের কথা বলা হয়েছে। তারপরে প্যালিওজয়িক যুগ, যেখানে প্রথমে তোমার আজ থেকে 58 কোটি বছর আগে, যেমন এটাকে আবার আমরা কতগুলো ভাগে ভাগ করছি, যেমন ক্যাম্ব্রিয়ান যুগ, যেখানে যখন সামুদ্রিক পরিবেশে প্রাণীদের বিকাশ শুরু হয়, অমেরুদণ্ডী প্রাণী ট্রাইলোবাইটস এদের উদ্ভব হতে থাকে।
তারপরে আসে অর্ডোভেসিয়ান যুগ, তারপরে সিলুরিয়ান যুগ। এখানে সিলুরিয়ান যুগে মাছদের আবির্ভাব শুরু হয় এবং ডেভোনিয়ান যুগে একমাত্র উন্নত প্রাণী হিসাবে পৃথিবীতে মাছেরা আসে। ডেভোনিয়ানের পরের সময়টাকে আমরা কার্বনিফেরাস যুগ বলি। কার্বনিফেরাস যুগ যেখানে কীটপতঙ্গ, হাঙ্গর টাঙ্গরের মতো প্রাণীরা বিচরণ করা শুরু করে। ডেভোনিয়ানের পরে কার্বনিফেরাসের পরে এসে আমরা পারমিয়ান যুগ দেখি। পারমিয়ান যুগে বিশেষ করে এই মাছ থেকে ধীরে ধীরে স্থলচর প্রাণীদের অর্থাৎ উভচরদের আবির্ভাব ঘটে এবং এই কার্বনিফেরাস, পারমিয়ান এই সময়টায় পৃথিবীতে উন্নত প্রাণীর মধ্যে ছিল উভচররা। এরপর পরই আসে আমরা এরার ক্ষেত্রে অর্থাৎ প্যালিওজয়িক এরার পরে আসে ম্যাসোজয়িক এরা। ম্যাসোজয়িককে আমরা আবার তিনটা ভাগে ভাগ করি। প্রথম অংশটাকে বলছি আমরা আগের অংশটাকে, যেটা আজ থেকে 22 কোটি বছর আগে, যেটাকে ট্রায়াসিক বলছে, যেখানে সরীসৃপদের আগমন শুরু হয়, সরীসৃপদের ইয়ে হয়। তারপরে জুরাসিক সময়, যেখানে অতিকায় সরীসৃপরা পৃথিবীতে রাজত্ব করে, যেটাকে আমরা ডাইনোসর বলছি। আর এরপরেই আসে ক্রিটেসিয়াস যুগ। এই পুরো যুগটাকে অর্থাৎ ট্রায়াসিক, জুরাসিক অ্যান্ড ক্রিটেসিয়াস, এই তিনটা মিলে এটাকে আমরা ম্যাসোজয়িক যুগ বলছি। ইট ইজ কল্ড এরা অফ বা এজ অফ রেপটাইলস, রেপটাইলের যুগ। তো এইভাবে আসে। তার পরবর্তী সময়টাকে এখন বর্তমানে যেটাকে আমরা সিনোজয়িক যুগ বলে থাকি। বর্তমানে এরা যেটা এখন সিনোজয়িক এরা, এই সিনোজয়িকের মধ্যে আবার এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা বলছি আমরা টারশিয়ারি, একটা হচ্ছে কোয়ার্টারনারি। টারশিয়ারি যেটা, সেটা আজ থেকে 3.5 কোটি বছর আগ থেকে শুরু করে 7.5 কোটি বছর এই সময়টার মধ্যে, তার মধ্যে প্রথম সময়টাকে আমরা পিরিয়ডটাকে আমরা প্যালিওসিন যুগ বলছি। প্রথম ইপক যেটা, সেটাকে আমরা প্যালিওসিন বলছি, যেখানে স্তন্যপায়ীদের আবির্ভাব শুরু হয়েছে। তারপরে বলছি প্যালিওজয়িকের পরে আমরা বলছি বিশেষ করে প্যালিওজয়িকের পরে আমরা পরের সময়টাকে আমরা ইওসিন যুগ বলছি, যেখানে আমরা একটু আগে বলছিলাম ঘোড়ার উৎপত্তি যেখান থেকে, অর্থাৎ অমরাযুক্ত স্তন্যপায়ীদের ওই সময় থেকে ঘোড়া সহ প্রাণী 6.5 কোটি বছর আগে শুরু হয়। তারপরে অলিগোসিন যুগ, তারপরে মায়োসিন যুগ, এই সময়টা নিয়ে টারশিয়ারি। তারপরে হলো কোয়াটারনারি। কোয়াটারনারি যুগের প্রথম সময়টা যখন মানুষের উদ্ভব শুরু হয় আজ থেকে 2 কোটি বছর আগে, এই সময়টাকে বলা হয় প্লিওসিন যুগ। তারপরেরটাকে বলা হয় প্লেস্টোসিন যুগ, যেখানে আধুনিক মানুষের, সামাজিক মানুষের আবির্ভাব শুরু। আর সবচেয়ে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোসেপিয়ান্স সভ্য মানুষের বিকাশ শুরু হয় বর্তমান যে সময়, আজ থেকে 25,000 বছর আগে শুরু। সেটাকে আমরা রিসেন্ট ইপক বলে থাকি, রিসেন্ট ইপক। তো এইভাবে আমরা বিভিন্ন সময়টাকে, আমরা পৃথিবীর সময়টাকে ভাগ করেছি, যেই সময়টার মধ্যে আমরা পৃথিবীতে বিভিন্ন প্রাণীর উদ্ভব, বিকাশ, এগুলো আমরা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা মোটামুটি এই জীবাশ্ম গঠিত সময়টাকে আমরা আলোচনা করেছি। এর পাশাপাশি আমরা আরো কিছু প্রমাণ পাই, যেমন শ্রেণীবিন্যাসগত। আমরা যদি এটা শ্রেণীবিন্যাসগত বৈশিষ্ট্য, জীবজগতের শ্রেণীবিন্যাসগত বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলোচনা করি, আসলে জীবজগতের শ্রেণীবিন্যাসগত প্রমাণ যেগুলো, সেগুলোতে আমরা দেখবো যে আমরা যদি প্রাণীদেরকে সেই বিভিন্ন পর্ব, যেমন উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎকে আবার যদি আমরা বলি সেই প্রোটোজোয়ার পরপরই আসছে পরিফেরা, তারপরে নিডারিয়া, তারপর প্লাটিয়েল মিনথেস, হ্যাঁ, এই যে তারপরে প্লাটিয়েল মিনথেসের পরে নেমাটোডার পরে এনিলিডার পরে আর্থ্রোপোডার বলে মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এই যে ধারাবাহিক পরিবর্তন, আবার কর্ডাটার ভিতরে আমরা ইউরোকর্ডাটা, তারপরে দেখি সেফালোকর্ডাটা, তারপরে ভার্টিব্রাটা মানে হলো যারা মেরুদণ্ডী প্রাণী। এটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করছি, ক্রেনিয়েটা, অ্যাক্রেনিয়েটা চোয়ালবিহীন, ক্রেনিয়েটা বা চোয়ালযুক্ত। ক্রেনিয়েটার ভিতরে আবার আমরা দুই রকমের দেখি, পিসেস এন্ড টেট্রাপোডা। পিসেস মানে মাছের মধ্যে আবার আমরা দেখি যে কি কি আছে, কন্ড্রিকথিস, তারপরে কন্ড্রিকথিস বা ইলাসমোব্রাঙ্কি, তারপরে অস্ট্রিকথিস বা অ্যাক্টিনোটেরিজি অ্যান্ড সার্কোপটেরিজি, তারপরে টেট্রাপোড, পিসেসের পরে টেট্রাপোডের ভিতরে আমরা আবার 4টা গ্রুপ দেখি, অ্যাম্ফিবিয়া, তারপরে রেপটাইল, তারপরে অ্যাবিস, তারপরে ম্যামাল। এই যে আমরা শ্রেণীবিন্যাস, সেখানেও কিন্তু আমরা বিবর্তন দেখি। সেখানে আমরা অনুন্নত থেকে উন্নতর দিকে যাই বিবর্তনের ধারাবাহিকতায়। আমরা এরপরে আরো কিছু প্রমাণ আছে, যদি জীব রাসায়নিক বা শারীরবৃত্তীয় বা জীব রাসায়নিক প্রমাণে যাই, তাহলে আমরা দেখবো শারীরবৃত্তীয় বা জীব রাসায়নিক প্রমাণের ভিতরে আমরা দেখবো যে সেইখানেও আমরা দেখবো যে একটা জীবের যদি একটা সেল নিয়ে আমরা দেখি, একটা মাত্র সেল, যে সেটা
যেমন অ্যামিবার একটা কোষ, মানুষের একটা কোষ, বা একটা মাছের কোষ, আমরা যদি প্রত্যেকটা কোষের করি, তাহলে দেখবো যে আমাদের যেই রেচন, তারপরে কি বলে শ্বসন, তারপরে খাদ্য পরিপাক, বিপাক, আমরা যদি প্রত্যেকটা বিষয় আলোচনা দেখি, তাহলে দেখবো যে প্রত্যেকটা প্রাণীর সেলের ভিতরে এই পরিপাক, খাদ্য গ্রহণ, বিপাক, শ্বসন, রেচন, প্রতিটা কর্মকাণ্ড। আমার শ্বসন মানে কি? গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস শক্তি। অ্যামিবার গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড পানি প্লাস শক্তি। একটা কেঁচোর গ্লুকোজ শ্বসন, গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস শক্তি। অর্থাৎ প্রত্যেকটা জীবের শ্বসন প্রক্রিয়া একরকম, প্রত্যেকটা জীবের রেচন প্রক্রিয়া একরকম। তাহলে তার মানে কি আমরা প্রত্যেকে একই সূত্রে গাঁথা, আমাদের প্রত্যেকের অরিজিন এক জায়গায়, আমরা প্রত্যেকের জৈবনিক কর্মকাণ্ড একই রকম। আমরা যদি একটা কোষ দেখি, কোষের স্ট্রাকচার, আমার কোষে কি আছে? নিউক্লিয়াস আছে, ক্রোমোজোম আছে, নিউক্লিওলাস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, সেন্ট্রিওল, গলগি বস্তু। অন্য প্রাণী একই। অ্যামিবা থেকে শুরু করে আমি যদি একদম দেখি, প্রত্যেকটা প্রাণীর কোষের ভিতরে এই অঙ্গগুলো আছে। তাহলে সবাই একই সূত্রে গাঁথা, একই জায়গাতে জিনতাত্ত্বিক। আমরা দেখবো যে আমাদের জেনেটিক ধারা একটা জীবের, পৃথিবীর সকল জীবের একই জিন, একই কাঠামোর জিন, একই বৈশিষ্ট্য প্রকাশ করে। কোথাও এরকম না যে একটা যেই জিনটা থেকে মেলানিন তৈরি হবে, সেটা যেই প্রাণীতেই থাকুক, কোনো উদ্ভিদে থাকলেও সেটা মেলানিনই তৈরি করবে। সেই একই কাঠামোর জিন একই রকমের বৈশিষ্ট্য প্রকাশ করবে। আমরা যদি ভৌগোলিক বিন্যাসের ক্ষেত্রে দেখি, আমরা সর্বশেষ প্রমাণ যেটা ভৌগোলিক বিন্যাস দেখি, ভৌগোলিক দেখি, আমরা দেখব ভৌগোলিক এই ব্যাপার নিয়ে বিজ্ঞানীরা, বিভিন্ন বিজ্ঞানী কাজ করেছে। বিশেষ করে ডার্লিংটন কাজ করেছেন, আলফ্রেড রাসেল ওয়ালেসের কাজ করেছেন। তারা কি করছেন? তারা ওয়েবার নামক আরেকজন বিজ্ঞানী, তারাও কাজ করেছেন। তারা পৃথিবীতে বিভিন্ন অঞ্চলগুলো প্রাণীদের বিস্তারের উপর ভিত্তি করে সাদৃশ্য বৈসাদৃশ্যের তুলনা করে দেখে বিভিন্ন মহাদেশে, বিভিন্ন ভূখণ্ডে তারা প্রাণীদের বিস্তৃতি পর্যালোচনা করে বিবর্তনের প্রমাণ পেয়েছেন। যেমন অস্ট্রেলিয়াতে আমরা দেখি যে সেখানে একটা মার্সুপিয়াল আছে, ক্যাঙ্গারুর কথা বলতে পারি আমরা, সেখানে ক্যাঙ্গারু সহ একটা মার্সুপিয়াল আছে, এবং দেখা গেছে তাদের বিবর্তনের ধারা আবার অন্য এই আমাদের এই অঞ্চলে যে অস্ট্রেলিয়া ওরিয়েন্টাল অঞ্চল সহ এই অঞ্চলের ভূখণ্ডের যে বিবর্তনের ধারা, সেটা কিন্তু আলাদা। ওইখানে কিন্তু কোনো সরীসৃপ না থাকার কারণে মার্সুপিয়ালরা এখনো টিকে আছে, এবং পৃথিবীতে অধিকাংশই মার্সুপিয়ালগুলো এমন জায়গাগুলোতে টিকে আছে যেখানে অন্য কোনো সরীসৃপ, বিশেষ করে হিংস্র স্তন্যপায়ী প্রাণীরা যেখানে বিবর্তিত হয়নি, যেখানে বিকাশের ধারায় আসেনি, সেই জায়গাগুলোতে এখনো তারা টিকে আছে। অন্য জায়গা থেকে তারা কিন্তু হারিয়ে গেছে, এবং বাঘ, সিংহের মতো প্রাণীগুলোর উপস্থিতির কারণে বা হিংস্র প্রাণীগুলোর উপস্থিতির কারণে, যেখানে অমরাধর প্রাণীরা যে আমাদের এই অঞ্চলগুলোতে বিকশিত হলেও অস্ট্রেলিয়ার মতো অঞ্চলে, দক্ষিণ আমেরিকার মতো অঞ্চলে মার্সুপিয়ালরা এখনো টিকে আছে কিন্তু। এবং গুটি কয়েক মার্সুপিয়াল এখনো সে আদি স্তন্যপায়ী, যেমন একটু আগে আমি প্লাটিপাসের কথা বলছি, এরকম একিডনা আছে। এরা কিন্তু এখনো বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায়, অস্ট্রেলিয়ার মতো কিছু কিছু জায়গায়, যেহেতু তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিবর্তিত হয়ে এখনো ওই পরিবেশে টিকে আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আলোচনা করলাম বিবর্তনের প্রমাণ। বিবর্তনে আমরা অনেকগুলো প্রমাণ দেখলাম বিগত এই দুইটি ক্লাসে, এই ক্লাসে এবং এর পূর্বের ক্লাসটিতে আমি বিবর্তনের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করেছি। বিবর্তন আগের কয়েকটি ক্লাসে, বিশেষ করে আমি এই দুইটা ক্লাসে প্রমাণগুলো আলোচনা করেছি, তার আগের আরও দুইটি ক্লাসে আমি বিবর্তন, তাহলে এইখানে টোটাল বিবর্তনের উপর আমার 4টা ক্লাস হয়েছে। দুটি ক্লাসে আমি বিবর্তন নিয়ে আলোচনা করেছি, দুটি বড় বড় ক্লাস নিয়েছিলাম আমি এখানে, আর প্রায় 1 ঘন্টা করে। আর আজকে এই দুইটি ক্লাসে আমি বিবর্তনের প্রমাণগুলো শেষ করলাম। তো এরই সাথে
যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু আমি বিবর্তন অংশটা শেষ করে দিলাম। আর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের শুধু এই জায়গাটা শেষ হলো, তোমাদের আরও পার্ট আছে, আমি সময় সুযোগ করে তোমাদের ওই অংশগুলো ধরার চেষ্টা করব। তো উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বলছি, তোমাদের এটার পরপরই আমি, যেহেতু আমার এই অধ্যায়টাও শেষ হয়ে গেল এখানে, এই একটা অংশটা আমি এর পরবর্তীতে 11 নম্বর অধ্যায়, বিশেষ করে যেটা তোমাদের ইয়ের উপরে, ইমিউনিটির উপরে আছে, প্রতিরক্ষা, মানব প্রতিরক্ষা ব্যবস্থার উপরে আছে, আমি পরের ক্লাসটি আমি আশা করি সেই অধ্যায়টা আমি শুরু করব, এবং সেই অধ্যায়ের মাধ্যমে আমি তোমাদের এই ইয়েটা শেষ করার চেষ্টা করব। তোমাদের পুরো এই অধ্যায়টা শেষ হয়ে গেলে আমার আর একটা অধ্যায় থাকবে, এর মাধ্যমে তোমাদের দ্বিতীয় বর্ষের পুরো সিলেবাস আমার শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করলাম এবং এখানেই বিদায় নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ সবাইকে।